গত এপিসোডের পর এক রাতে রেইনবো ট্রান্সপোর্টে এক ভিন্ন ধরনের ঘটনা সামনে আসে। সেদিন রাতে দগি তার মডেল ট্যাক্সিটি নিয়ে এক বিশেষ যাত্রীকে তুলে নেয়। গাড়িতে মেয়েটি দগির সাথে কথা বলতে থাকে এবং জানায় সে একজন গার্ল গ্রুপ ট্রেইনি। তার স্বপ্ন হলো আইডল গায়ক হয়ে অন্যদের মাঝে আশা ছড়িয়ে দেওয়া। দগি মেয়েটির স্বপ্নের প্রশংসা করে এবং মেয়েটির মুখেও সারাক্ষণ হাসি লেগেছিল। মেয়েটি গাড়ি থেকে নামার পর দগি গাড়ি ঘুরিয়ে ব্রিজের দিকে যায় পরবর্তী যাত্রীর খোঁজে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাত্রই নামিয়ে দেওয়া মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিছু একটা গড়বড় বুঝতে পেরে দগি তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। কোনো কথা না ভেবেই সে নদীতে ঝাঁপ দেয় এবং মেয়েটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। ঘটনার পর দগি তার সঙ্গীদের এই বিষয়ে জানায়। মেয়েটি এখন হাসপাতালে আছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত, কিন্তু অস্বাভাবিক বিষয়টি হলো পরীক্ষার রিপোর্টে দেখা গেছে মেয়েটি মারাত্মক অপুষ্টিতে ভুগছে। গোয়ুন ধারণা করে গার্ল গ্রুপের কঠোর অনুশীলনের কারণেই এই অপুষ্টি। তবে শুধু এটুকুই নয়, দগি মেয়েটির সুইসাইড নোট বা শেষ চিঠিতে আরও অন্ধকারের খোঁজ পায়। চিঠিতে মেয়েটি তার দলের বাকি সদস্যদের কাছে শপথ করে লিখেছে যে সে কখনো কারো ক্ষতি করার কাজ করেনি, কিন্তু সদস্যদের স্বপ্নের খাতিরে তাকে সমস্ত নোংরামি সহ্য করতে হয়েছে। গোয়ুন সন্দেহ করে যে মেয়েটিকে হয়তো কোনো ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। এই সময়ে দগি হাসপাতাল থেকে ফোন পায় এবং জানতে পারে মেয়েটির জ্ঞান ফিরেছে। মেয়েটির জ্ঞান ফেরার সাথে সাথেই কোম্পানির ম্যানেজার সেখানে হাজির হয়। মেয়েটির শারীরিক অবস্থার তোয়াক্কা না করে সে তাকে জোর করে নিয়ে যেতে চায়। পার্কিং লটে পৌঁছে মেয়েটি তার ভয়ের কথা স্পষ্টভাবে জানায়। সে আপাতত কোম্পানিতে ফিরে যেতে চায় না, কিন্তু ম্যানেজার মেয়েটির গালে থাপ্পড় মারে। মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়িয়েও সে অনুনজু করতে থাকে, কিন্তু ম্যানেজার রাজি হয় না। হঠাৎ দগির ট্যাক্সিটি এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা দেয়। ম্যানেজার অজ্ঞান হয়ে গেলে মেয়েটি দগির গাড়িতে উঠে বসে। সে বুঝতে পারে এই সেই দগি যে তাকে নদী থেকে বাঁচিয়েছিল। দগির প্রশ্নের জবাবে মেয়েটি কাঁদতে কাঁদতে তার অভিজ্ঞতার কথা জানায়। তার নাম লুমে। সে এবং তার বন্ধু আইডল হওয়ার স্বপ্ন দেখত। তারা অসংখ্যবার তাদের নাচগানের ভিডিও বিভিন্ন এজেন্সিতে পাঠিয়েছিল। শতাধিক কোম্পানিতে পাঠানোর পর অবশেষে একদিন তাদের সুযোগ আসে। একটি কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে এবং অডিশনের জন্য ডাকে। উত্তেজনা আর ভয় নিয়ে দুই বান্ধবী কোম্পানিতে অডিশন দিতে যায়। ভাগ্যবশত কোম্পানির প্রতিনিধি তাদের নাচের দক্ষতায় সন্তুষ্ট হয় এবং তাদের নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শর্ত দেওয়া হয় যে পড়াশোনা এবং প্র্যাকটিসের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। কোম্পানিতে যোগ দিতে হলে হাই স্কুল ছাড়তে হবে। স্বপ্নের জন্য দুই বান্ধবী বাবা মায়ের অমত সত্ত্বেও স্কুল ছেড়ে দেয়। দ্রুত তারা মালপত্র গুছিয়ে ভবিষ্যতের আশায় ওই কোম্পানিতে চলে আসে। চুক্তিপত্র দেখার সময় লুমে এবং তার বন্ধু লক্ষ্য করে যে ট্রেইনি থাকাকালীন তাদের বিপুল পরিমাণ প্র্যাকটিস ফি দিতে হবে। প্রতিনিধি বুঝিয়ে বলে যে প্র্যাকটিস চলাকালীন এই খরচ কোম্পানি বহন করবে। তারা যখন বড় তারকা হয়ে ডেবিউ করবে তখন কোম্পানিকে শোধ করে দিলেই হবে। এই কথা শুনে দুই মেয়ে নিশ্চিন্তে সি করে এবং কোম্পানির অফিসিয়াল ট্রেইনি হয়ে যায়। প্রতিনিধি তাদের অন্য তিনজন মেয়ের দলে যুক্ত করে 5 জনের একটি ট্রেইনি গ্রুপ তৈরি করে লুমেকে দলনেতা বানানো হয় এবং শীঘ্রই ম্যানেজারের নেতৃত্বে তারা ডরমিটরিতে ওঠে। প্রথম দিনেই ম্যানেজার তাদের অনুশীলনের সময়ের অনেক নিয়মের কথা জানিয়ে দেয়, যেমন প্রতি রাতে মোবাইল জমা দিতে হবে এবং সকালে ওজন মাপা হবে। এছাড়া বাইরের কারো কাছে, এমনকি বন্ধু বা পরিবারের কাছেও কষ্ট বা চাপের কথা বলা নিষিদ্ধ। যদিও নিয়মগুলো অনেক বেশি এবং কঠোর ছিল, তবুও উজ্জ্বল স্বপ্নের কথা ভেবে মেয়েরা বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। পরবর্তীতে লুমে এবং তার দলের সদস্যরা দিনের পর দিন কঠোর অনুশীলন শুরু করে। কষ্ট হলেও স্বপ্নের জন্য প্রতিটি মেয়েটিকে থাকার চেষ্টা করে। সবচেয়ে কষ্টের বিষয় অনুশীলন ছিল না, বরং ছিল ফিগার মেইনটেইন বা ওজন নিয়ন্ত্রণের চাপ। ওজন 40 কেজির বেশি হলেই মেয়েদের শুকর বলে অপমান করা হতো এবং 38 কেজিতে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হতো। এই প্রক্রিয়ায় সহ্য করতে না পেরে কেউ কেউ ক্ষুধার জ্বালায় বাথরুমে লুকিয়ে কলা খেত। এভাবে 1 বছর পাগলের মতো পরিশ্রম করার পর অবশেষে লুমে এবং তার দল কিছুটা ফল দেখতে পায়। সেদিন প্রতিনিধি 5 জন মেয়েকে তাদের সিঙ্গেল গানের প্রোমো ভিডিও দেখায়। পর্দায় নিজেদের ঝলমলে উপস্থিত দেখে মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে যায়। মনে হচ্ছিল যেন তারা স্বপ্ন পূরণের খুব কাছে চলে এসেছে। সাফল্যের সামান্য স্বাদ পাওয়ার পর মেয়েরা আরও কঠোর পরিশ্রম করতে থাকে, কিন্তু তাদের জন্য স্বপ্নের ডেবিউ অপেক্ষা করছিল না, বরং অপেক্ষা করছিল অন্ধকার এবং গভীর খাদ। সেদিন রাতে ম্যানেজার লুমেকে ডরমিটরি থেকে ডেকে নিয়ে যায় এবং বলে তার একক রেকর্ডিং আছে। লুমে কোনো সন্দেহ ছাড়াই গাড়িতে ওঠে এবং ম্যানেজারের দেওয়া পানি পান করে। যখন তার চোখ খোলে সে দেখে সে রেকর্ডিং স্টুডিওতে নয়, বরং দামি মদে সাজানো একটি বিলাসবহুল হোটেলের মেকআপ রুমে আছে। ভয়ে লুমে কোনোমতে সেখান থেকে পালিয়ে যায়। পরে সে রাতের ঘটনাটি কোম্পানির প্রতিনিধিকে জানায়, কিন্তু প্রতিনিধির জেরার মুখে ম্যানেজার দাবি করে যে লুমে নিজেই মাঝপথে গাড়ি থেকে নেমে গিয়েছিল। প্রতিনিধি সন্দেহ করে যে ডায়েটের কারণে লুমের মাথা ঠিক নেই এবং উল্টো তাকে বকাঝকা করে। তাকে সতর্ক করা হয় যেন তার ব্যক্তিগত কারণে পুরো দলের ক্ষতি না হয়। এর কিছুদিন পর প্রতিনিধি লুমেকে বেনামে আসা একটি ভিডিও
ভিডিও দেখায়। ভিডিওতে সেই রাতে হোটেলে লুমের আপত্তিকর দৃশ্য ধারণ করা ছিল। প্রতিনিধি লুমেকে হুমকি দেয় এবং বলে এই মুহূর্তে এর সমাধান নেই, তাকেই এটা সামলাতে হবে। উপায় না দেখে লুমে কোম্পানির অন্য এক পরিচালকের কাছে সাহায্য চায়। পরিচালক তাকে জানায় যে ভিডিও পাঠানো ওই রহস্যময় ব্যক্তি একটি শর্ত দিয়েছে। সে ভিডিওটি ডিলিট করতে রাজি, কিন্তু শর্ত হলো লুমেকে তার সাথে 1 বছর সম্পর্ক রাখতে হবে। পরিচালক লুমেকে মনে করিয়ে দেয় যদি সে স্বার্থপরের মতো সিদ্ধান্ত নেয় তবে শুধু সে ধ্বংস হবে না, পুরো দল শেষ হয়ে যাবে। তখন গার্ল গ্রুপটি ডেবিউ করতে পারবে না এবং কোম্পানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। সদস্যরা ডেবিউ করার জন্য কতটা কষ্ট করছে তা দেখে লুমের মন অস্থির হয়ে ওঠে। সে চায় না তার কারণে সবার স্বপ্ন ভেঙে যাক। সবকিছু বিবেচনা করে লুমে সিদ্ধান্ত নেয় এবং সেই হোটেলে প্রথমবারের মতো যায়। কিন্তু হোটেলে সেই রাতের দুঃস্বপ্ন মনে পড়ায় লুমে শেষ পর্যন্ত পালিয়ে আসে। হোটেল থেকে পালানোর সেই রাতেই লুমে সুইসাইড নোটটি লেখে, এই ভেবে যে হয়তো সে নিজে শেষ হয়ে গেলেই সমস্যার সমাধান হবে। লুমের গল্প শুনে দোগি এবং তার দল সেই রাতের সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। তাই জাং প্রতিনিধি প্রসিকিউটর সেজে অফিসে তল্লাশি চালায় এবং কোম্পানির প্রতিনিধির অফিসের সমস্ত তথ্য নিয়ে আসে। প্রতিনিধির কম্পিউটার থেকে গোয়ুন লুমের সেই গোপন ভিডিওটি খুঁজে পায়। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ভিডিওতে লুমে ছাড়াও আরেকজন ব্যক্তি আছে। রুমের বরফের বালতিতে ওই ব্যক্তির প্রতিবিম্ব দেখা হচ্ছিল, আর এই ব্যক্তিটি হলো সেই ভালো মানুষ সাজার ভান করা পরিচালক। স্পষ্টতই এই পরিচালকই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। শত্রুর ডেরায় ঢুকতে দোগি দ্বিতীয়বারের মতো গাড়ি দিয়ে ম্যানেজারকে ধাক্কা দেয়। এর ফলে ম্যানেজারের পদটি খালি হয়ে যায়। দোগি এবং জাং প্রতিনিধি ইচ্ছে করেই সেই রেস্তোরাঁয় যায় যেখানে কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিল। দুজনে মিলে একটা নাটক সাজায় যেখানে দোগি একজন চাকরি প্রার্থীর অভিনয় করে। বসদের প্রতি তার পরম আনুগত্য দেখে প্রতিনিধি নিজেই দোগিকে ডাকে এবং তাকে কোম্পানির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। শর্ত হলো তার প্রতি সম্পূর্ণ অনুগত থাকতে হবে। দোগি ম্যানেজার হিসেবে কোম্পানিতে ঢুকে মেয়েদের প্রকৃত অবস্থা দেখতে পায়। নাচের সময় ক্যামেরার দিকে না তাকানোর কারণে প্রতিনিধি একটি মেয়েকে সজোরে থাপ্পড় মারে। সে মেয়েদের নানাভাবে অপমান এবং উপহাস করে। দোগি আরও দেখে যে লুমের সাথে নির্বাচিত হওয়া মেয়েটি লুমের খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিনিধি মেয়েটিকে শুধু ডেবিউজের জন্য অনুশীলনে মন দিতে বলে এবং অন্য সব কিছু ভুলে যেতে বলে। একটু পরে প্রতিনিধির কম্পিউটারে চার্জ দেওয়ার সুযোগে দোগি গোপনে একটি ইউএসবি ড্রাইভ ঢুকিয়ে দেয়। ওপাশ থেকে গোয়ুন ডেটা ট্রান্সফার শুরু করে। কয়েক মিনিটের টানটান উত্তেজনার পর ডেটা কপি করা সম্পন্ন হয়। গোয়ুন যখন তথ্য যাচাই করছিল তখন দোগি প্রতিনিধির ফোন পায়। প্রতিনিধি তাকে গাড়ির ড্যাশবোর্ড থেকে একটি কলম বের করতে বলে। সে জানায় এটি একটি আড়িপাতার যন্ত্র এবং দোগিকে এটি সবসময় সাথে রাখতে হবে। তাকে গার্ল গ্রুপ সদস্যদের প্রতিটি কথা রেকর্ড করতে বলা হয়। রাতে সেই পরিচালক আবার দোগিকে লুমের ছবি দেখায় এবং বলে লুমেকে দেখামাত্রই যেন তাকে জানানো হয়। রাতে রেইনবো ট্রান্সপোর্টে ফিরে আসার পর তাদের ইঞ্জিনিয়ার কলম থেকে আড়িপাতার যন্ত্রটি সরিয়ে ফেলে, ফলে দোগি তার সঙ্গীদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। গোয়ুন প্রতিনিধির কম্পিউটারে গার্ল গ্রুপ সদস্যদের করা চুক্তিপত্র খুঁজে পায়। চুক্তিতে উল্লেখ আছে যে প্রত্যেক সদস্যের ঘাড়ে প্রতি মাসে 4 কোটি ওনের ঋণ চাপানো হবে। এছাড়া পরিচালককে অনুসরণ করে তাদের দলের সদস্যরা সেই হোটেলটি খুঁজে পায় যেখানে লুমের ভিডিও করা হয়েছিল। গভীর রাতে দোগি একাই সেই হোটেলে যায়, কিন্তু প্রতিনিধি অত্যন্ত সতর্ক ছিল। ধরা পড়ে যাওয়ার উপক্রম হলে দোগি তাড়াহুড়ো করে অন্য একটি ঘরে লুকিয়ে পড়ে। এই পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।